নমস্কার বন্ধুরা, সুস্মিতার আরও একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত। বছর শেষে গিয়েছিলাম ইকো পার্কে। ইকো পার্কে বহুবারই যাওয়া হয়েছে, হয়তো আমার মতো আপনারাও বহুবার গেছেন। কিন্তু এবছর ইকো পার্কের যেটা নতুন জিনিস তা হলো সোলার ডোম। যে বিষয়টি তৈরি হচ্ছিল তা কিন্তু এবছর পরিপূর্ণতা লাভ করেছে। আর সেটি দেখার জন্যই সবাই মিলে সকাল প্রায় 12টা নাগাদ পৌঁছে গেছিলাম সোলার ডোম ইকো পার্ক। ইকো পার্কে পৌঁছে গেছি আর এখন টিকিট কাটার পালা। টিকিটের জন্য বিশেষ লাইন ছিল না, তাই টিকিট কেটেই ভেতরে ঢুকে পড়লাম। নেভিগেশন ম্যাপ আছে পুরো ইকো পার্কটা ঘোরার জন্য। তো আমরা আছি গেট নাম্বার 1-এ আর আমরা যাব হচ্ছে গেট নাম্বার 4 পর্যন্ত। তো এখানে বাবা আর ছেলে ভালো করে নেভিগেশন ম্যাপটা দেখে নিচ্ছে, আর তারপর আমরা 3 নম্বর ও 4 নম্বর গেটের দিকে এগোবো। তো যেহেতু সোলার ডোমটা আমাদেরকে 3 নম্বর গেট পেরিয়ে 4 নম্বর গেটের দিকে যেতে হবে, তাই আমরা এখন 1 নম্বর গেটের দিক থেকে হাঁটা শুরু করলাম। এর আগে যতবার এসেছি ততবার ইকো পার্কে আমরা 2 নম্বর গেট দিয়ে ঢুকেছি, আর 2 নম্বর গেটটাতে এত বিশাল পরিমাণ ভিড় থাকে। 4 নম্বর গেটেও প্রচুর ভিড় থাকে, কারণ 4 নম্বর গেটে আছে ওই 7 ওয়ান্ডার্সগুলো, পিরামিড, তাজমহল, এইগুলো টাইপের এগুলো সমস্ত সাজানো আছে। ফলে সেই গেটটাতেও ভয়ঙ্কর ভিড় হয় এবং এই 2 নম্বর গেটটাতেও ভিড় হয়। তবে এবারে আমরা প্রথমবার 1 নম্বর গেট দিয়ে ঢুকলাম, কারণ আমরা বাইকে এসেছি। আর 1 নম্বর গেটটা দিয়ে ঢুকে দেখলাম বেশ ফাঁকা ফাঁকা, খুব ভালো লাগছিল। আসলে আমাদের কলকাতা সংলগ্ন এলাকায় তো নির্জনতা বলে কিছু নেই, সব জায়গায় এত বেশি পপুলেশন। যাই হোক, এগোতে 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 আমরা এই স্পিড বোটটা নদীর মধ্যে চালানো যাচ্ছে আর কি। তো আমরা চড়বো না, আমি তো ভীষণ ভয় পাই, আমি চড়বো না। তো এখান থেকে কিছু একটা খাবো, কি খাবো তাই দেখতে এলাম, একটাও পছন্দ হলো না। শেষমেশ একটা চিপস দেখলাম, এই চিপসটা আমার খুব ভালো লাগে, আলুর চিপস। তো একটা আলুর চিপস নিয়ে নিলাম। আর ওয়েদারটা ছিল সত্যি ভীষণ ভালো, একটা রৌদ্রোজ্জ্বল আবহাওয়া। আর সারাটা দিন বলতে নেই, সারা দিন বেশ ঠান্ডা ছিল, ফলে ঠান্ডাটা আজকে একদম উপভোগ করার মতো ছিল। আর এই যে আমরা সোলার ডোমে প্রায় পৌঁছে গেছি। আর ইকো পার্কে এরকম একটা টয় ট্রেন পুরো সারাউন্ডিংটায় ঘুরে বেড়ায়, বয়স্কদের জন্য, বাচ্চাদের জন্য, এমনি নর্মাল যারা ইয়াং তারাও ব্যবহার করতে পারে, বেশ ভালো লাগে। তো আমরা পায়ে হেঁটেই পুরোটা এলাম, কারণ ইকো পার্কের যে অন্যতম সৌন্দর্য সেটা হচ্ছে এই জলাশয়টা। সেই জলাশয়টার ওপর দিয়ে যে রোদের আলো, হাওয়া, এগুলো উপভোগ করতে করতে আমরা এখন সোলার ডোমের বাইরে এসে উপস্থিত হয়েছি। এর আগে আমরা বহুবার এসেছি, কিন্তু তখনও সোলার ডোমটা পুরোপুরি তৈরি হয়নি। তো এখন এটা পুরোপুরি তৈরি হয়ে গেছে, আর সেই জন্যই এখানে আসা। ইকো পার্ক বহুবার আসা হয়তো, তবে সোলার ডোমের ফিনিশিং কাজ এবারে প্রথম, আর এটার জন্যই এখানে দেখতে আসা। চলো, তো আমরা এবার সোলার ডোমের ভেতরে ঢুকবো। এর ভেতরে টিকিট কাউন্টার আছে, আর অর্থাৎ এই সোলার ডোমটার ভেতরের সমস্ত কিছু দেখার জন্য আলাদা করে টিকিট কাটতে হয়। ইকো পার্কে ঢোকার জন্য 20 টাকা মাথাপিছু হলেও আমরা জেনেই এসেছি এই সোলার ডোমের ভেতরে যা কিছু আছে সেটা দেখার জন্য কিন্তু পার হেড 200 টাকা করে টিকিট কাটতে হয়। তো সোলার ডোমটা কি সেটা তো অবশ্যই তোমাদেরকে দেখাবো, আপনাদের সঙ্গে শেয়ার করব। কিন্তু তার আগে বলি, এখানে অদ্ভুতভাবে টিকিট কাউন্টারের ভেতরে কিন্তু ক্যামেরা অ্যালাউ নেই, আর এটা একটা ব্যান্ড মতো আমাদেরকে পড়িয়ে দিল। এবার বলি সোলার ডোম কি। সোলার ডোম হচ্ছে সূর্য শক্তি থেকে বা সূর্যের রশ্মি থেকে যে শক্তি উৎপন্ন করা হয়, যেটা দিয়ে আমরা আলো জ্বালাতে পারি, রান্না করতে পারি, অর্থাৎ শক্তির উৎস করে যে বানানো যায়, সূর্যের রশ্মিটাকে যে ইউজ করা যায়, সেটা কিভাবে ইউজ করা যায়, কিভাবে কি পদ্ধতিতে করা যায়, তার জন্য ইউজ করা হয় সোলার প্যানেল। আর এই পুরো সোলার ডোমটা, অর্থাৎ ডোম শেপের এই জিনিসটা কিন্তু পুরোটাই সোলার প্যানেল দিয়ে তৈরি করা, যেটা আপনারা বাইরে নীল নীল দেখলেন। তো টিকিট কেটে ভেতরে ব্যান্ড পরে ঢুকে পড়েছে, আর এখানে যা কিছু রয়েছে সবই কিন্তু এই সোলার ডোমের ওপরে যে সূর্য রশ্মিটা পড়েছে, সূর্য রশ্মিটা যে সোলার প্যানেলগুলোর ওপর পড়েছে তার দ্বারা যে শক্তি তৈরি হয়েছে, সেই শক্তি দ্বারা কিন্তু ভেতরের সম্পূর্ণ জিনিসটা চালিত। এখানে রয়েছে যে কিভাবে যুগের পর যুগ, অর্থাৎ সময়ের সাপেক্ষে কিভাবে শক্তি এলো, কোন কোন মানুষরা শক্তি ব্যবহার শেখালেন। হিস্ট্রি অফ এনার্জি মানে হচ্ছে যে শক্তির উৎস বা শক্তির কাহিনী, এটা এখানে সম্পূর্ণভাবে হিস্ট্রিটা দেখানো হয়েছে, একদম একটি আদিকাল থেকে শুরু করে আজ পর্যন্ত। আর এখানে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট মানে হচ্ছে যে আমরা প্রকৃতি থেকে যা কিছু নিই, মানে
কয়লা, পেট্রোলিয়াম সহ বিভিন্ন যে মিনারেলসগুলো আমরা নিই, সেগুলো আমরা যদি যথাযথ পরিমাণে ব্যবহার না করে যথেচ্ছ পরিমাণে ব্যবহার করি, তাহলে কি হবে না, একদিন সমস্ত শক্তির এই উৎসগুলো শেষ হয়ে যাবে, তখন কিন্তু পৃথিবী পুরোপুরি অন্ধকারে ডুবে যাবে। আর এখানে দেখুন একটা বিশেষ জিনিস দেওয়া আছে, সেটা হচ্ছে প্রথমেই আমি এখানে ক্লিক করলাম, এখানে আমাদের পরিবেশে যত পৃথিবীব্যাপী বিভিন্ন জায়গায় যে সমস্ত ডিজাস্টার বা দুর্যোগগুলো প্রকৃতিগত বা প্রাকৃতিকভাবে হলেও সেটা যেখানে মানুষের কার্যকলাপ দায়ী, সেখানে যে সমস্ত মানুষের কার্যকলাপগুলো দায়ী ছিল সেইগুলো কিন্তু এখানে দেখানো হচ্ছে। আপনি এখানে যেটা দেখতে চান সেটাই কিন্তু এখানে দেখতে পাবেন। অর্থাৎ এখানে টপিক রয়েছে, টপিকে ক্লিক করলেই সেই টপিকটা জনিত কারণ, ফলাফল সবটাই এখানে কিন্তু এই ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো হবে। এখানে অনেকগুলো টিভি রাখা আছে, টিভি স্ক্রিন রাখা আছে, আর আপনারা দেখতে পারেন। তারপরে এখানে রয়েছে একটা একটা করে প্যানেল, যে প্যানেলগুলোর মধ্যে দেখানো হয়েছে যে কিভাবে সারা পৃথিবী ব্যাপী যে টেম্পারেচার অর্থাৎ উষ্ণতা যে বৃদ্ধি পাচ্ছে, অর্থাৎ যেটাকে আমরা পাতি বাংলায় বলে থাকি বিশ্ব উষ্ণায়ন, তার ফলে প্রকৃতি কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, গাছপালা কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, সমুদ্র কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে, প্রাণীদের জীবনযাপন কিভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে প্রভৃতি একটার পর একটা কিন্তু এখানে এরকম ভিডিওগ্রাফির মাধ্যমে দেখানো হয়েছে, যা দেখলে সাধারণ থেকে সাধারণ মানুষও বুঝতে পারবে যে বিশ্ব উষ্ণায়ন কি চরম মাত্রায় আমাদের জন্য অভিশাপ নিয়ে আসছে। একটা সময় আসবে যখন আমরাই এই পৃথিবী থেকে বিলুপ্ত হয়ে যাব, কারণ আমরাই আমাদের নিজেদের উন্নতির জন্য যথেচ্ছভাবে আমরা শক্তির ব্যবহার করছি, যে শক্তির ব্যবহারের ফলে পৃথিবীর টেম্পারেচার কিন্তু দ্রুত বাড়ছে। ফলে পৃথিবীর টেম্পারেচার বাড়ছে, কৃষিজ জায়গা দেখতেই পাচ্ছেন, এখানে একটা ভিডিওগ্রাফি আমি দেখাচ্ছি যেটা আমি ওখান থেকে নিয়েছি। ক্লাউডে চেঞ্জ হচ্ছে, অর্থাৎ ওয়েদারে চেঞ্জ হচ্ছে, বর্ষাকালে বর্ষা হয় না, শীতকালে শীত ভালো করে পড়ে না, আর যখন বর্ষা হয় তখন প্রচণ্ড পরিমাণে প্রবল বন্যা হয়। ফলে যে কোনো প্রাকৃতিক যে একটা ব্যালেন্স, সেই ব্যালেন্সটাই কিন্তু সম্পূর্ণভাবে নষ্ট হচ্ছে, এবং এই নষ্টের পেছনে কারণটা কিন্তু আমরাই। সেটা বোঝানোর জন্য, সেটা মানুষের মধ্যে নিয়ে আসার জন্যই, মানুষের সেই সচেতনতা বাড়ানোর জন্যই কিন্তু এই সোলার ডোম। ফলে খুবই ভালো লাগছে যে সূর্যের রশ্মিকে ইউজ করে এরকম একটা জিনিস, ট্যুরিস্ট স্পট বা একটা একটা জিনিস দেখার জিনিস, দর্শনীয় স্থান বানানো হলো, যেটা পুরোপুরি চলছে হচ্ছে সোলার এনার্জিতে, সূর্যের রশ্মিতে। আবার তার ভেতরে যা কিছু দেখানো হচ্ছে সেগুলো কিন্তু টোটালটাই প্রকৃতি সম্পর্কে মানুষকে কনসার্ন বা সতর্ক করার জন্য করা হচ্ছে, যে তুমি যা করছো সেটা ঠিক করছো না। এখানে একটা টোটাল একটা লেন রয়েছে, যেখানে দেখানো হয়েছে যে প্রাকৃতিক উষ্ণায়নের ফলে, প্রচুর পপুলেশন বৃদ্ধির ফলে পৃথিবী থেকে কত প্রাণী টোটালি অবলুপ্ত বা এক্সটিংক্ট, কত প্রাণী এখন প্রায় ডেঞ্জার জোনে রয়েছে, তাদের হাতে গোনা তারা রয়েছে, এবং কদিন বাদে আমরা তাদেরকে আর পৃথিবীতে খুঁজে পাবো না। যেমন করে প্রচুর পশু পাখি, কীট পতঙ্গকে আমরা পৃথিবীতে আর পাচ্ছি না। এরপরেই আরেকটা জোনে গিয়ে আমি দেখতে পেলাম এখানে রয়েছে হাইড্রো পাওয়ার প্ল্যান্ট, হচ্ছে জলবিদ্যুৎ কিভাবে তৈরি করা হয়। আমরা 8, 9, 10-এ পড়েছি জলবিদ্যুৎ তৈরি করা হয়। তো নদীতে কিভাবে বাঁধ দেওয়া হয়, বাঁধের সেই জলটাকে কোথায় মাছ চাষের জন্য ব্যবহার করা হয়, কোথায় কৃষিকাজের জন্য ব্যবহার করা হয় প্রভৃতি, কিভাবে জলটা থেকে বিদ্যুৎ উৎপন্ন করা হয়। তারপরে রয়েছে টাইডাল পাওয়ার প্লান্ট, অর্থাৎ সামুদ্রিক জলের যে স্পিড, সেই স্পিডটাকে কাজে লাগিয়ে আমরা কিভাবে শক্তি উৎপন্ন করতে পারি, অর্থাৎ শক্তি উৎপন্ন করা হয়, সেটা এখানে খুব সুন্দরভাবে মডেলের মাধ্যমে দেখানো হয়েছে। তারপরে দেখানো হয়েছে বায়ুর যে শক্তি, অর্থাৎ যেখানে যে সমস্ত দেশে প্রচণ্ড পরিমাণে খুব জোরে বায়ু বয়, সেখানে সেই বায়ুর স্পিডটাকে কাজে লাগিয়ে কিভাবে বায়ু শক্তি তৈরি করা হয়। তারপরে দেখানো হয়েছে যে এখানে এই যে বায়ুশক্তির ফলে সেই বায়ুশক্তিটা কারা, কোথায়, কোন মাধ্যমে ব্যবহার করে। এখানে উইন্ড মিল দেখানো হয়েছে, যে উইন্ড মিলগুলোর দ্বারাই কিন্তু এই বায়ুশক্তি তৈরি করা হয়। এগুলো সবই 8, 9, 10-এ আমাদের পড়া, কিন্তু এখানে এত সুন্দর মডেলের মাধ্যমে দেখানো হয়েছে যে বোঝার কোনো রকম অসুবিধা হবে না।
তারপরে দেখানো হয়েছে জিওথার্মাল এনার্জি, অর্থাৎ ভূতাপ শক্তি যেটাকে আমরা বলি, সেই ভূতাপ শক্তি কিভাবে উৎপন্ন করা হয়, কিভাবে সেই শক্তির ব্যবহার করা হয়, কিভাবে বিভিন্ন চ্যানেল বিভিন্নভাবে সেই শক্তিকে ব্যবহার করার জন্য বিভিন্ন সিস্টেম তৈরি করতে হয় প্রভৃতি। এগুলি ছাড়াও রয়েছে আরও বহুবিধ জিনিস যা দেখার জন্য, যা বোঝার জন্য সত্যি কথা বলতে কি প্রয়োজন ছিল একটা ডায়েরি এবং পেন। এরপরে নেক্সট টাইম আমরা আবারও একবার যাব। তো আপাতত আমরা এখন ফিরছি। তবে আমার অনুরোধ, প্রত্যেকেই যারা সোলার ডোমে যাবে তারা অবশ্যই একটা খাতা পেন নিয়ে যাবে, শুধুমাত্র পড়ালেখা করার জন্য নয়, আসলে আমাদের জ্ঞান বৃদ্ধির জন্যও যে সমস্ত ইনফরমেশন এখানে দেওয়া আছে সেটা ভীষণই দরকার, আমাদের প্রত্যেকেরই জানা উচিত, আমাদের ছোটদেরকে জানানো উচিত এবং বড়রাও না জানলে জানা উচিত। কারণ প্রকৃতি সম্পর্কে আমরা যতটা কনসার্ন হব ততটাই কিন্তু প্রকৃতি এবং আমাদের জন্য ভালো। তো যাই হোক, এখানে একটা গাড়ি পেয়ে আমার ছেলে ভীষণ খুশি। এই গাড়িটাও কিন্তু টোটালি সোলার শক্তিতেই চলছে। আর এটা ওকে বোঝানোর পরে আমরা বেরিয়ে এলাম। সারাটা দিন সোলার ডোমে খুব ভালো কাটলো। আর বাইরে এসে দেখলাম পুরোপুরি সন্ধে হয়ে গেছে। যখন আমরা ঢুকেছিলাম তখন কিন্তু দুপুর ছিল, আর বাইরে এখন দেখতেই পাচ্ছ পুরো সন্ধে, লাইটগুলো জ্বলতে শুরু করেছে। তো একটু মনটা খারাপ লাগছে যে আর জলাশয়ে যে দিনের সৌন্দর্য সেটা দেখতে পাবো না। আর বাইরে থেকে রাত্রিবেলা মানে সন্ধেবেলা সোলার ডোমটাকে ঠিক এইরকম লাগছিলো। এই যে কালো কালো বক্সগুলো দেখছো এগুলোই কিন্তু সেই সোলার প্যানেল। তো যাই হোক, দেখা হলো। আর এখন হচ্ছে দেখার পালা। দেখো গোধূলি কি সুন্দর সন্ধে নেমে এলো। আর এটা কিন্তু কোনো রকম ফটো এডিট করে নয়, আলটিমেট কিন্তু এরকম লাগছিলো যখন সূর্যটা ডুবছিল। ইকো পার্কের এই জলাশয়ের সৌন্দর্য সম্পর্কে বোধহয় আমরা প্রত্যেকেই জানি। জলের মধ্যে যখন এই সূর্যটা যখন পশ্চিম দিকে ডুবছে তখন যে কী সুন্দর লাগছিল, আমার ক্যামেরায় বোধহয় তার এক সিকি ভাগও ধরা পড়েনি। এখন আমরা আপাতত রয়েছি এটা নিউ টাউন বাস স্ট্যান্ডের কাছে একটা খাবারের দোকানে, আর এখানটার নাম হচ্ছে বিরিয়ানি বার। আর প্রথমে নিয়েছিলাম একটা হক্কা চাউমিন আর চিলি চিকেন আমার জন্য। আমার এই হক্কা চাউমিনটা ভীষণ ভালো লাগে, আর সঙ্গে যদি এরকম একটা চিলি চিকেন হয় তাহলে তো কোনো কথাই নেই। তো এটা নিয়েছিলাম। আর আমার ছেলে নিয়েছিল তার ফেভারিট চিকেন বিরিয়ানি, একটা বিশাল আলু আর একটা বিশাল ঠ্যাং দিয়েছিল। তো সেটা পেয়েই সে মন খুশি হয়ে খেতে থাকলো। আর বাবা নিয়েছিল হচ্ছে একটা মোগলাই, আর ওখানে নিয়েছিলাম চিকেন পকোড়া। আজকের ব্লগটা তাহলে এখানেই শেষ করছি। খাওয়া দাওয়া সেরে বাড়ি ফেরা যাক। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দেবেন আর সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল।